প্রেমের নীলকাব্য লিখেছেন নওরিন কবির তৃষা। পর্ব সংখ্যা ৫। খানমহলে সকালটা আজ একদম অন্যরকম। ছুটির এই দিনে সকলের খাওয়া দাওয়া শেষ। বাড়ির সব কর্তারা ড্রয়িং রুমে বসে যে একটা ছোটখাটো আলোচনা সভা বসিয়েছেন, আর বাড়ির কর্ত্রীরা এদিকে মেতেছেন গল্পে। হঠাৎই বাড়ির ছোট কর্ত্রী অর্থাৎ ওয়ালিজমান খানের সহধর্মিণী, তার বড় যা, আবার তারই বড় বোন অর্থাৎ ওয়ালিদ খানের সহধর্মীকে উদ্দেশ্য করে বললেন, আপা, আমাদের নীল তো বড় হলো, ওর বিয়ের ব্যাপারে কি ভাবছিস? তৎক্ষণাৎ পাশ থেকে নীলের বড় ফুপু বলল, হ্যাঁ রে সূচনা, আমাদের নীলটার জন্য তো এখন কাউকে লাগে না, মানে ওকে কদিন থেকে একা একা রাখবি। আর মির্জা সূচনা হেসে বললেন, তুই আমায় বলেছিলি রোশনা আমাদের রাউফিনও বড় হলো, ওর ব্যাপারে কিছু ভাব। আর সবচেয়ে বড় কথা হলো, রাউফিনের বিয়ে না করিয়ে তুই ভাবলে কি করে নীল বাবা ওর ব্যাপারে কিছু ভাববে? রৌশনার মুখমণ্ডল যেন মুহূর্তে ঢেকে গেল কালো মেঘে। মলিন হেসে বলল, আর রৌফিনের বিয়ে এমনিতেও দেশে আসে না, তার বিয়ের কথা শুনলে তো কখনোই আসবে না। বড় বোনের এমন কথায় তার কাঁধে হাত রেখে ছোট বোন রুমিন আরা বলল, মন খারাপ করিস না পা, দেখবি ইনশাল্লাহ একদিন আমাদের রফিনও সব বুঝতে পারবে। আর সেদিন তোর আচরণ হয়তো একটু খারাপ হয়ে গিয়েছিল, তবে মাতৃত্বের দিক থেকে কোনো দিকটাও ভুল ছিল না। হয়তো তোর জায়গায় আমি থাকলে একই রকম করতাম। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো রৌশনার বুক চিরে। মলিন হেসে সে বলল, কিন্তু সেটা আমি ওকে কিভাবে বোঝাবো বল? সেদিন পর থেকে নয়তো ও আমার সাথে ভালো করে কথা বলেছে, আর না আমাকে কথা বলার সুযোগ দিয়েছে। রৌশনা, একটা কথা বলি, কিছু মনে করিস না, তবে সত্যি বলতে কি, ওর বয়সটা ওই রকমই ছিল। তবে তুই সেই দিন ওকে ওইভাবে না বললে একটু বোঝাতে পারতি। আমি হাজারটা চেষ্টা করেছি ওকে বোঝানোর, তবে ও তো আমার সাথে ঠিকমতো কথাই বলেনি। আর তার কিছুদিন পরেই তো ও চলেও গেল। আচ্ছা আপা, ও ফিরে আর কথা কিছু বলে না? ও প্রয়োজন ব্যতীত আমায় কোনো কথাই বলে না। আশাহত হলো রৌশনা। ওর সাথে আমার কাল রাতে কথা হয়েছে, ও আমার কথা দিয়েছে আর কিছুদিনের মধ্যেই ব্যাক করতে চায়। তবে এই কথাটা বলা বারণ ছিল বলে আমি তোদের বলিনি। ছেলের আগমনী বার্তায় চোখ মুখে যেন চিকচিক করে ওঠে রৌশনার। মির্জা সূচনার দিকে ফিরে আবেগ আপ্লুত হয়ে বলে, সত্যি বলছিস সূচনা? মির্জা সূচনা হালকা হেসে ভুরু নাড়ালো। রৌশনা আনন্দে চোখে মুখে অশ্রুকণা যেন গড়িয়ে পড়ল। এতদিন পর তার একমাত্র ছেলে বাংলাদেশে আসবে জানতে পেরে খুশিতে মনটা ভরে যাচ্ছে তার। ওপস মুন্নি আপু, আর কতক্ষণ লাগাবা? নাহার এবার অধৈর্যপূর্ণ কণ্ঠে। মুন্নি একবার তার দিকে তাকালো। মুন্নি মূলত নীলের জন্য পায়েস করছিল। পায়েস নীলের প্রিয় খাবারগুলোর মধ্যে অন্যতম। সেজন্যই তো সেই দিন নীল বাসায় থাকে, সেই দিনই মুন্নি যত্ন করে পায়েস বানায় তার জন্য। আজ যেহেতু ছুটির দিন আর নীল বাসায় থাকবে, তাই সকালে নাস্তা সেরেই সে লেগে পড়েছে পায়েস তৈরিতে। এত অধৈর্য কেন রে তুই? বলছি তো হয়ে গিয়েছে, জাস্ট চিনিটা দিলেই শেষ। আরে দ্রুত করো, দেখো আমার নেল পলিশটা খারাপ হয়ে গিয়েছে, এখন গিয়ে আবার লাগাবো। তো তুই জানা কে বারণ করেছে? তোমাকে কতবার বলবো আমার চুলে আজকে স্পেশাল হেয়ার প্যাকটা লাগিয়ে দিবা, ভুলে গেলে? আজকে শুক্রবার। মনি পায়েসে এক চামচ চিনি দিতে দিতে নাহারের দিকে তাকিয়ে সামান্য সন্ধিয়ান দৃষ্টিতে বলল, ব্যাপার কি রে নাহাম? নিজের ব্যাপারে এত বেশি যত্নশীল কবে থেকে হলি? না মানে আগে তো কখনো মাথায় হেয়ার প্যাক দেওয়ার কথা তো দূর, চুল আঁচড়াতিস না, আজকে হঠাৎ? ও মা, এতে অবাক হওয়ার এমন কি আছে? আগে ভালো না লাগলে বুঝি এখনো লাগবে না? তার মানে এখন ভালো লাগে বলছিস? কার জন্য রে নিজেকে সাজাতে এত ব্যস্ত হয়ে পড়েছিস? হঠাৎ নাহারের সামনে ভেসে উঠল আয়াজের মুখখানা। লজ্জায় লাল বর্ণ ধারণ করেছে ফর্সা মুখশ্রী। তাকে দেখে মুন্নি দ্রুত পায়েসটা ঢেকে তার পাশে এসে দাঁড়ালো। কি ব্যাপার, তুই হঠাৎ ব্লাশ করতে শুরু করলি কেন? এরকমটা তো আমার হয় আমি নীল ভাইয়ের সামনে যখন থাকি বা তার কথা মনে করি। তা তোর কি কেউ আছে নাকি আমার নীল ভাইয়ের মতো? নীলের ব্যাপারে মুন্নির তেমন কোনো কথাগুলোই এই বাড়ির একমাত্র নাহাই জানে, নয়তো মুন্নি এর কথা সে অনেক দূরে সরে গিয়েছিল বললে চলে। দূর কি যে বলো না, আমার আবার কে থাকবে? ও, কতজন থাকতে পারে? সবে সবে অষ্টাদশী হলে মনে কত রং লাগে, কত বসন্তের কোকিল গান গায়। না গো, আমার মনে রং লাগেনি আর বসন্তও আসেনি। আরে না, তোর কোকিল গান গায় কথাটা বলেই
সেই কিচেন থেকে বেরিয়ে গেল। মনি পেছন থেকে হেসে ডেকে বলল, কিরে পালাচ্ছিস কেন? নাহা পেছনে ঘুরে দোতলায় সিঁড়ি বেয়ে উঠে যেতে যেতে বলল, আমার গরম লাগছে, রুমে গেলাম। সত্যি কথা বললে এরকম গরম ভেতর থেকে লাগে, সেটা তো আমার আগে জানা ছিল না। বাই দ্য ওয়ে, তুই রুমে গিয়ে বসতে লাগ, আমি 2 মিনিটে নীল ভাইয়ের পায়েসটা দিয়ে আসছি। নাহা চলে গেল। মুন্নি সেদিকে তাকিয়ে মুচকি হেসে ফের পায়েসের দিকে মনোনিবেশ করলো। একটা কাচের বাটিতে পায়েস অতি সযত্নে হরেক রকম বাদাম আর কিশমিশ দিয়ে সাজিয়ে নীলের রুমের পূর্বেই প্রস্থান। পথ অতিক্রম করে সবে রুমে ঢুকেছিল মুন্নি, হঠাৎ করে ভেসে আসে এক তীব্র পারফিউমের গ্রানে থমকালো তার পদচারণটা। মুহূর্তেই সে বুঝে গেল এই টম ফোর্ড স্যান্ডেলানা ব্লু পারফিউমের সুগন্ধের তীব্র গ্রান। আর এই সুগন্ধি শুধু নীলের রুমের সামনে থেকে পাওয়া যায়। খানিক মুচকি হাসল মুন্নি, অতঃপর নিজের সামনেকে রুমের ভেতর ঢুকলো। নীল ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলে হালকা ব্রাশ আপ করছিল। তারপর শুভ্র রাঙা পাঞ্জাবির ওপরে দামি কোট, হয়তো কোথাও বের হবে সে। কিন্তু আজকে ছুটির দিনে কোথায় যাবে কি জানি। মনি যখন এই সকালবেলা চিন্তায় মশগুল, তখন নীল বলল, কিছু বলবি? নীলের কণ্ঠে ধ্যান ভাঙল মুন্নি। নীল আয়নায় স্পষ্ট দেখতে পাচ্ছে মুন্নির অবয়ব। তার হাতে থাকা পায়েসের বাটিটা দেখে নীল এক প্রকার না ভেবে ভান করে বলল, কিছু বলা থাকলে দ্রুত বল, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। আসলে নীল ভাই, তোমার পায়েসটা দিতে এসেছিলাম, যদি একটু খেয়ে বলতে। মুন্নির দিকে ঘুরে বলল নীল, তোকে না বলেছি নাহা রাফানিরা ওদের মতো ভাইয়া বলে রাখবি, নট নীল ভাই, আন্ডারস্ট্যান্ড? মুন্নি সামান্য কথা মাথা ঝাঁকালো। তা দেখে নীল বলল, গুড, আর পায়েসটা নিয়ে যা, আমার এখন সময় নেই। একটুও খাবা না? সকাল থেকে অনেক কষ্ট করে বানিয়েছি। কে বলেছে তোকে পড়াশোনা বাদ দিয়ে পায়েস বানাতে? আর কখনো যেন না দেখি পড়াশোনা বাদ দিয়ে এসব করতে। নাও লিভ। নীলের এমন কথায় মুখশ্রী বিষগ্নতার কালো মেঘে ঢেকে গেল যেন মুন্নির। সারাদিন ধরে সে লোকটার জন্য এত কষ্ট করে রান্না বান্না করলো, সে কিনা বলছে খাবে না। আচ্ছা নীল ভাই তার সাথে এরকম কেন করে? কই নাহার আফার নীরা ওদের সাথে তেমন করে না। একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো মুন্নির বুক চিরে। নীল হয়তো শুনতে পেল সেই শব্দ, তবুও কোনো রকম পরিবর্তন আসলো না তার মুখশ্রীতে। মুন্নি বেরিয়ে যেতেই সে বেডসাইড টেবিলের ওপরে পড়ে থাকা নিজের ফোনটা নিতে গিয়ে দেখতে পেল একটা ইয়াররিং। তৎক্ষণাৎ তার স্মৃতি মনস্পতে ভেসে উঠল সেই সুশ্রী মুখশ্রী, ভীত অবয়ব, এক প্রকার মুচকি হাসি রেখা বিদ্যমান তার ঠোঁটের কোণে। দুলতে থাকা দুলটাকে সযত্নে একটা বক্সে রেখে সে পা বাড়ালো বাইরের দিকে। মাথার ওপর নরম সূর্যরেখা। আজকে ছুটির দিন হওয়াতে মাহা আর তিহু এসেছে কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে। সারা সপ্তাহ পড়াশোনার চাপের মাঝে এই একটা দিনও সময় নিজেদের দেওয়ার জন্য দুজনের হাত ভর্তি বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী আর নিত্যদিনের পণ্য। হঠাৎ একটা কালো গাড়ি এসে থামলো তাদের সামনে। কিঞ্চিত ভুরু কুঁচকালো মাহা, বলল, এই আপদ আবার কোথা থেকে উদয় হলো? দেখতে গেলে তো কোনো বড়লোকের ছেলেই হয়তো বা পছন্দ করে নিয়েছে। হেতি তার বইয়ের রাস্তা দিয়ে হাঁটতে দেবে না বলে গাড়ি পাঠিয়েছে। দোস্ত, আমাদেরও একটু নিস, আমিও হাঁটতে পারছি না, আমার তো কেউ নেই। তিহুর কথায় খেপে গেল মাহা। ফাও কথা বলবি না বাল, মাথা কিন্তু খেপিয়ে যাচ্ছে, বিধ্বস্ত মেজাজে বলল তিহু। লে হাসতে হাসতে কিছু বলার আগে গাড়ি থেকে নেমে আসলো এক যুবক। তিহুর দিকে ফিরে বলল, আসসালামু আলাইকুম ভাবি। টিয়া চিনতে পারলো না যুবকটাকে। বুড়ো কোচকে সালামের জবাব দিল সে, ওয়ালাইকুম আসসালাম। কিন্তু আপনাকে তো। অতঃপর মুখের কথাটি কেড়ে নিল যুবকটি, আমাকে চিনবেনও না, আমি ইফাজ, নীল ভাইয়ের দলের লোক। মাহা আর তিহু একে অন্যের দিকে চাওয়াচাই করলো। ইফাজ দ্রুত এগিয়ে এসে তিহুর হাত থেকে শপিং ব্যাগগুলো নিয়ে বলল, ভাবি আপনারা আসেন, আমি ব্যাগগুলো গাড়িতে রাখছি। ইফাজের চলে যেতেই মাহা তিহুর দিকে ফিরে বলল, কাহিনী কিরে? এমপি ছেলে লোক আবার তোকে এত সমীর করছে কেন? তারা কি সব জানে নাকি? আর জানলেও তো তোকে আস্ত রাখার কথা না। তিহু অপ্রস্তুত হেসে বলল, গাড়ির পেছনে উঠে বস। এত প্রশ্ন কেন? দেখছিস না সুন্দর ভাবি ভাবি করছে। নিজে থেকে বয়সে বড় কারো মুখে ভাবি শুনতেও ভালো লাগে। উঠতো আর প্রশ্ন করিস না বোন আমার। এমনিতে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। তিহু এগিয়ে চল গাড়ির দিকে। মা তখনও সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। ইচ্ছেটা কি কাল এবার নাচ নাচ শেষে কোথায় একটা জানি হারিয়ে গেল তিহু। তারপর থেকে নিজের সোনার দুধটা খুঁজে পাচ্ছে না। আবার এখন নীলের লোক, আল্লাহ ভালো জানে এই মেয়েটা কি ঘটিয়ে পাকিয়েছে। এসব কথা যদি তিহুর বাবা বা চাচা জানতে পারে তাহলে কি হতে পারে সেটাই তিহু বুঝতে পারছে না। তিহু এগিয়ে গিয়ে গাড়ির সামনে দাঁড়ালো। পাশে ঘুরিয়ে এসে দেখতে পেল পাশে মাহা নেই। পেছনে তাকিয়ে মাহাকে দেখে বলল, এই যে মিসেস নিউটন, গবেষণা করে কেরিয়ার ম্যাম।
এখন আপাতত এদিকে আসেন। মাহার মনে হাজারটা প্রশ্ন ঘুরপাক চলল কতক্ষণ, তারপরও সে তার ধামা চাপা দিল। এগিয়ে গেল তিহুর সাথে, গাড়িতে উঠে বসতে। তারা দুজনে গাড়িতে বসতে ইফাজ দ্রুত গাড়িটা নিয়ে গন্তব্যের দিকে এগোলো, অথচ তারা খেয়াল করলো না তাদের থেকে কিছুটা দূরে একজোড়া তীক্ষ্ণ দৃষ্টি গাড়ির কাছ নামিয়ে তাদেরকে পরখ করতে ব্যস্ত। এখান থেকে টাকা এখানে যে টাকা আছে আশা করি তাতে আপনার আগামী 1 মাস ভালো মতো চলে যাবে চাচি। তবুও যদি আপনার কোনো সমস্যা বা দ্বিধায় হয় আমাকে জানাবেন, আমি আবারও সামনে শুক্রবারে আসব। সেদিন কিন্তু অবশ্যই আপনার হাতের মাংস ভাত খেয়ে যাব। নীলের এমন আন্তরিকতা মিশ্রিত কণ্ঠ শুনে আখিজোড়া সজল হয়ে উঠল বৃদ্ধার। নিজের 2 সন্তানের জননী হয়েও ঠিকমতো খেতে পায় না, থাকার জায়গাটা পর্যন্ত নেই। ছেলে যেন তার কুলাঙ্গার জন্ম দিয়েছে, অথচ নিজের কেউ না হয়েও মাত্র কয়েকদিনের পরিচয়ে ছেলেটা অদ্ভুতভাবে আপন করে নিয়েছে তাকে। চাচি, বলছি না আর কোনো কান্নাকাটি না। আমাকে আপনার ছেলের মতো একটা বাসায় নিয়ে আপনার ছেলের একটা বাসায় নিয়ে যাবে, ওইখানে আপনি থাকবেন। আর আজ থেকে আপনার সমস্ত দায়িত্ব আমার। বৃদ্ধ অতি আদরে আলিঙ্গন করলো নীলকে। তোমার ভালো হোক বাবা, আল্লাহ তোমায় সুখী করুক। নীল মুচকি হাসলো। বৃদ্ধার যত্ন শেষে গ্রহণ করে আদর। আমিন। জয় আর জাহিদকে ইশারা করতে তারা বৃদ্ধাকে নিয়ে রওনা হলো। তারা চলে গেল। নীলের মুখে হিংস্রতা ফুটে উঠল যেন। সে রোহিত আর রোহানের দিকে চেয়ে বলল, ওই কুলাঙ্গার দুইটা বাংলার জমিনে আমি দেখতে চাই না, যাদের বাড়িতে নিজের মায়ের জায়গা নেই। আমি ওয়াসকার নীল যতদিন বেঁচে আছি বাংলার জমিনে তাদের কোনো জায়গা নেই। আগামী 2 ঘন্টার মধ্যে তাদের রক্তের গোসল করাতে আমি চাই। গট ইট। রোহিত আর রোহান মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলল, জি ভাই। গুড, এখন থেকে কাজে লেগে পড়ো। মনে রাখবে 2 ঘন্টা মানে 2 ঘন্টা, 1 সেকেন্ডও হেরফের না। আচ্ছা ভাই। কথাটা পেলেই যেখান থেকে বেরিয়ে গেল রোহিত আর রোহান। রাত 10টা বেজে 15 মিনিট। অন্ধকারে আচ্ছন্ন বৃহৎ রুমে কাউচে শৈল এলিয়ে দিয়ে আছে কেউ। পাকিস্তানি বৈঠকের মতো আবৃত সুঠামদেহী পুরুষ। বৃহৎ রুমে শুধুমাত্র জ্বলছে একখানা টেবিল ল্যাম্প। নিয়ন আলোর রশ্মি ছড়িয়ে আছে রুম জুড়ে। কুটিল অন্ধকারের মধ্যে বন্দি পুরুষটির মুখখানা স্পষ্ট নয়, তবে হঠাৎই রুমের দরজায় কড়া নাড়ল কেউ। পুরুষটি থমথম কণ্ঠে বলল, কামিন। 25 বছর বয়সী এক যুবক অতি দ্রুত পায়ে শব্দ করে রুমে প্রবেশ করলো। পুরুষটি তার দিকে ফিরতে বলল, যা বলছো জানতে পেরেছি। সে ব্যাপারে কিছু? জি ভাই। ওইটা নীলের লোক ছিল, ইফাজ, ওর পা চাটা কুকুরটা। আর যে মেয়ে দুটোকে ও গাড়িতে তুলেছিল তার ভেতরকার ফর্সা মেয়েটি নীলের ওই বাগদত্তা, এমনটাই জানতে পেরেছি। এমন একটা খবরে চোখে মুখে পুলক দীপ্ত ফুটে উঠল যেন হিংস্র মানবটির। উত্তেজিত কণ্ঠে বলল, আর ইউ শিওর ওইটা নীলের ফিয়ন্সি? জি ভাই। একটা শয়তানি হাসি রেখা ফুটে উঠল পুরুষটির চোখে মুখে। হিংস্র সেই দৃষ্টি নিক্ষেপের পূর্বে ঠোঁটের কোণে কুটিল হাসি বিদ্যমান রেখে বলল, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ নীল খান, আই উইল কাম টু ডেস্ট ইউ। এতদিন অনেক লাঞ্ছনা সহ্য করেছি, এবার আর নয়। আই উইল ফিনিশড ইউ। কানাডায় অন্ধকারাচ্ছন্ন এক গভীর নিশুতি। ঘড়ির কাঁটায় 12টা বেজে 35 মিনিট। নাইট ক্লাব আর বড় বড় বার ব্যতীত ঘুমান্ত গ্রাস করেছে ক্যারেন্টেড শহরের ঠিক বক্ষস্থলে দাঁড়ানো নিজের সুবিশাল বিলাসবহুল অট্টালিকার মাঝে বসে আছে এক সুগঠিত সুঠামদেহী পুরুষ। কিছুটা ইউরোপিয়ানদের মতো দেখতে। পুরুষটির মুখে হালকা চাপ দাড়ি, চোখ দুটো অত্যন্ত তীক্ষ্ণ, তবে মুখে কিসের যেন একটা মলিনতা। নাম মাহমুদুল্লাহ হক রাউফিন। কানাডিয়ান নামক করা কোম্পানির গ্রুপস অফ MSHR এর সিইও। একেবারে আধুনিক ধাঁচের বিলাসবহুল তার অ্যাপার্টমেন্টের প্রত্যেকটা রুম সজ্জিত নানান দামি আসবাবপত্রে। তবে বর্তমানে সে যে রুমটাতে আছে সেটা তার বিশেষত্ব হচ্ছে সেখানে কোনো কৃত্রিমতার ছোঁয়া নেই। সে শুধু সজ্জিত করেছে শ্যামকন্যার ছবিতে। সমগ্র রুম জুড়ে, দেওয়াল জুড়ে শুধুমাত্র একটা মেয়ের ছবি। রাফিন তীক্ষ্ণ তবে অত্যন্ত মায়াভরা দৃষ্টিতে মেয়েটির দিকে চেয়ে হাস্যোজ্জ্বল সে শ্যামকন্যাটির দিকে দেখছে। শ্যামকন্যাটির হাসিতে যেন মিশে আছে সঙ্গীকারী সৌন্দর্য। রফিন একদৃষ্টে চেয়ে আছে সেই দিকে। তার মুখে মলিন হাসি, হৃদয়ে তার নাম না জানার ব্যাকুলতা। সারাদিনের যান্ত্রিকভাবে ডুবে থাকার পরেও রাতে তার হৃদয়ের আনচান করে ওঠা এক শ্যামকন্যার জন্য। এই সেই শ্যামকন্যা যে কিছু বছর পূর্বে তার হৃদয়ে তুলেছিল প্রেম নামক এক
গতিহারা ঘূর্ণিঝড়, যার বেগে এখনো প্রতি মুহূর্ত গভীর সমুদ্রের পালাতক ডিঙ্গি নৌকার মতো বেগ হারায় রাউফিন। শ্যামকোনাটির ফ্রেমে বাঁধানো একখানা ছবি হাতে নিয়ে অতি যত্নে তাতে হাত বুলালো রাউফিন। এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার বুক চিরে। খুব ইচ্ছে করছে তার শ্যামকন্যার মুখোমুখি দাঁড়িয়ে কথা বলতে, একবার তার ওই নরম ত্বকে আদরে স্পর্শ করতে, কিন্তু সেটা কি আর কোনোদিনও সম্ভব? সে যে হারিয়ে ফেলেছে তার মায়াবিনীকে। হৃদয়ে যতবার যে তার মুখে ভেসে ওঠে তার গভীর পুরুষালী কণ্ঠনালী গুনগুন করে গেয়ে ওঠে, ভালো আর লাগে না এত কেন মায়া, যত কাছে আসি লাগে শুধু সান্ত্বনা। অবুঝ ভালোবাসা, জানি না এ নয় খেলা, তবুও মনে হয় ছাড়া তোমায় বাঁচব না। রফিন ছবিটি নিজের বুকের সাথে সবেগে চেপে ধরে ফিসফিস করে বলে ওঠে, আমি ফিরবো মায়াবিনী, শুধু তোমার জন্য হলেও ফিরবো। ফিরবো তোমাকে নিজের করে পেতে, আমার একান্ত ব্যক্তিগত করে নিতে। রুমের বাতাস যেন হঠাৎই থমকে গেল, প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাসে সঞ্চারণ সাক্ষী হলো রফিনের এমন দৃঢ় প্রেম প্রতিজ্ঞার। বাংলাদেশ। ঘড়ির কাঁটা বেলা 2:35। মাথার উপরে সূর্যিমামা উত্তপ্ত রোদে কিরণ ছড়াচ্ছে আপন খেয়ালে। ভার্সিটি থেকে সামান্য সামনে দূরে একটা নির্জন ফুটপাতের দিকে হাঁটছেন তিহু। আজকে মাহু অনুপস্থিত। গতকাল রাতে বাড়ি থেকে জরুরি তলব আসায় সকাল সকাল গ্রামে ফিরেছে সে। তাই তিহু আজ একা। রিশাদটাও যে কি কারণে ভার্সিটি আসেনি আজ, কারণটা জানা নেই তার। চলতি পথে হঠাৎই সে ভাবলো বাসায় গিয়ে একবার মেসেজ করবে তাকে। কল্পনালোকে ডুবে আপন খেলায় হারছিল তিহু। হঠাৎ করে অনুভব করে তার পেছন পেছন আসছে কেউ। ঘুরে পিছু তাকায় সে, কই কেউ তো নেই। রাস্তার মাঝটা জনমানবহীন। যার আছে তারা আপন গতিতে ভিন্ন গতিতে হেঁটে চলেছে ব্যস্ত পায়ে। ফের হাঁটতে শুরু করলো তিহু। এবার সত্যি সত্যি খুব কাছাকাছি কারো অস্তিত্ব অনুভব করে। ঘুরে তাকাতেই তিহু দেখতে পায় একটা ছেলে অনেকটা কাছাকাছি চলে এসেছে তার। বড়দের সামান্য কুঁচকায় সে, বলে, কি হলো, আমার পিছে কি? ছেলেটা এবার ঢোক গেল ভয়ার্ত কণ্ঠে আমতা আমতা করে। কিছু বলতে যাবে তিহু এক ধমক দিয়ে বলে, এই আপনি কি নতুন বউ? আমার আর আর আমরা কি বাসার ঘরে বসে আছি নাকি? এত লজ্জা পাচ্ছেন কেন? হ্যাঁ, প্রেম করবেন আমার সাথে? তিহুর এমন কথায় বোকা বনে যায় ছেলেটি। হাতে থাকা লেডিস পার্সটি তার দিকে এগিয়ে দিয়ে বলে, সরি আপু, কিন্তু আপনার পার্সটা পড়ে গিয়েছিল। তিহু ভুরু কুঁচকে পূর্ণ দৃষ্টিতে তাকায় তার দিকে, তারপর তার হাতের দিকে তীব্র বিরক্তি নিয়ে বলে ওঠে, এটা আমার না। ছেলেটা যেন হাঁপ ছেড়ে বাঁচে, দীর্ঘশ্বাস নিয়ে বলে, ও আচ্ছা, আমি ভেবেছিলাম আপনার। তিহু ছেলেটাকে তার বোকামির জন্য ফের গালাগাল দিতে দিতে থমকায়। তারপর যেই না পিছু ঘুরে অমনি কেউ একজন একটা রুমাল চেপে ধরে তার মুখে। তিহু মুখ দিয়ে সাহায্যের জন্য শব্দটুকু বের করতে পারল না। চারপাশে ধোঁয়াশায় ঢেকে গেল যেন তার অদৃশ্যতা মানবতায় ঘিরে ধরল চারিধার। নীলের রুমের কিং সাইজ বিছানায় নীলের একটা ফ্রেম বাঁধানো ছবি হাতে নিয়ে শুয়ে আছে মুন্নি। ঠোঁটের কোণে মুচকি হাসির ঝলক। সযত্নে ছবিটা হাত বুলাতে বুলাতে এক অচিন কল্পনায় ডুবে গেছে সে। হঠাৎই খুব ধীর পায়ে রুমে প্রবেশ করলো নাহা। মুন্নিকে ওইভাবে শুয়ে থাকতে দেখে এক্ষুনি মুচকি হাসলো সে। অতঃপর চুপিসারে তার সন্নিকটে সে কিছুটা জড়িয়ে ধরে চিৎকারের ভঙ্গিমায় বলে উঠল, হ্যাপি বার্থডে মুন্নি আপু, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। নাহার এমন কাণ্ডে কিছুটা হকচকে গেল মুন্নি। নাহার দিকে ফিরে তাকালো, আমার কি মারার প্ল্যান করেছিস নাকি? যাই হোক, থ্যাংক ইউ। নাহা বিছানা তার পাশে বসতে বসতে বলল, একদমই না। তোমাকে তোমার বিয়ে ঘর বাকি আছে। বাই দ্য ওয়ে, প্ল্যান কি? ঘুরতে যাবা না? মনে উঠে বসতে বসতে বলে, না, আমার জন্য অন্য একটা প্ল্যান আছে। কি প্ল্যান? মুন্নি অনেক কিছু ভাবলো, তারপর লাজুক হেসে বলল, নীল ভাই তো কারো জন্মদিন তাকে কিছু দেয় না, তাই না? না বোকা দৃষ্টি করে বলল, না, কিন্তু এখানে আবার নীল ভাইয়ের কথা আসলো কেন? মুন্নি বলল, তোর মাথায় একটু বুদ্ধিশুদ্ধি নেই। গেস হোয়াট, আজকে আমি কি করতে পারি? হঠাৎই মনে পড়ে যায়, চোখে মুখে চিকচিক করে উঠল নাহার। উৎসুক কণ্ঠে বললে, তুমি ভাইকে প্রপোজ করবা? ফের খানিক লাজুক হাসলো মুন্নি, আমি শুধু তাকে নিজের কথাটাই জানাবো। নাহা মুন্নির গলা জড়িয়ে ধরলো, ও মুন্নি আপু, আই এম সো এক্সাইটেড। মুন্নি পাশে রাখা নীলের গম্ভীর্যহীন ছবির দিকে তাকিয়ে বলল, আমিও।
কেটেছে হয়তো ঘন্টাখানেক। তিহুর হাত পা বাঁধা অবস্থায় বন্দি করে রাখা হয়েছে এক আধার ঘেরা কক্ষের মাঝে। দিনের বেলাতেও ঘোর অমাবস্যা নেই, আধার হয়েছে সেথায়। এমনকি বেঁধে রাখা হয় তার সুঠম অক্ষি পলক বিশিষ্ট চোখ দুটো। তিহু বেঁধে রাখা মুখ দিয়ে সাহায্যের জন্য কিছু শব্দ বের করছে। হঠাৎই শব্দের ঝংকার তুলে লোহার ফটক খোলার আওয়াজ হলো। তিহু ভাত ভেঙে রাখা মুখ দিয়ে সাহায্যের জন্য শব্দ করতে তিহু অনুভব হলো শক্তি বরাবর খুব তুখর। মুহূর্তে কয়েকবারের মাঝে তার অনুভব হলো তার ঠিক সম্মুখে কাছাকাছি কেউ একজন। হঠাৎই তিহুর চোখ খুলে দিল ব্যক্তিটি। অতিবাহিত হলো কয়েক ন্যানো সেকেন্ড। চারদিকে ধোঁয়াশা কাটতে তিহু সামনে বিশাল আকৃতির পুরুষকে দেখে কিছু বলার জন্য ছটফট করলো। পুরুষটি বাঁকা হেসে বলল, আরে এ তো নিহাতের বেবি গার্ল। আমাদের প্রিয় নেতা সাহেব কিনা এমন এসব বাচ্চা মেয়ের সাথে প্রেম করছে। ছ্যা। তিহু নিজের কর্মকাণ্ড বহল রেখেই পুরুষটিকে ফের বলল, যাই হোক মেয়েটা ঝাক্কাস। তাই আই রিয়েলি ওয়ান্ট টু টাচ হার। কি বলিস তোরা? পাশের ছেলেগুলো শয়তানি হেসে বলল, কেন কেন নয় ভাই? পুরুষটি এমন নোংরা ইঙ্গিত দেখে চোখ দিয়ে যেন অগ্নি ঝরছিল তিহুর। পা বাঁধা থাকলেও সেটি নিজের সর্বশক্তিতে মাটিতে আঘাত করে। সে পুরুষটির দিকে চেয়ে বলে, ওই মেয়ের তেজ আছে মাইরি। ওই ওর মুখ খোল। এই তেজি কন্যার কণ্ঠস্বর শুনে একবার নিজেকে ধন্য করি। পাশ থেকে একটা ছেলে তিহুর মুখ খুলে দিতেই পুরুষটা তাকে থামিয়ে দিয়ে বলল, স্টপ। যে না আমি অমনি জিপ লক লক করে, তাই না? সরে যা। আর কিছুক্ষণের মাঝে আমার বউ হবে এ, আর তোদের ভাবি, তাই সাবধান। পুরুষটির এমন ধমকে থামকলা ছেলেগুলো অবাক কণ্ঠে বলল, কিন্তু ভাই আপনি যে বলেছিলেন। তাদের মুখের কথা ছিনিয়ে নিয়ে পুরুষটি বলল, যা বলেছেন সব ভুলে যা। এসব জিনিস একবার খেয়ে তৃপ্তি আসে না, বারংবার পেতে মন চায়। পুরুষের এমন বাজে বাজে ইঙ্গিত গাউল গুলিয়ে ওঠে তিহুর। পুরুষটি আর দেরি না করে তার মুখের বাঁধনটি খুলে দিতেই অগ্নিঝরে পড়ল রুমের মাঝে। নিজের সর্বতেজি দিয়ে বলে উঠল, শালার জ্বালা পাঠা, খুব শখ জেগেছে না? এমন ডোজ দেব না জীবন চলে যাবে, বিয়ে হবে না। তিহুর এমন সম্বোধনে আর রীতিমতো উক্তিতে ভীষণ চমকে গেল উপস্থিত সকলে। পুরুষটি রেগে গিয়ে তিহুর চুলের মুঠি টান দিয়ে ধরল। মুখ সামলে কথা বল। টুট টুট, কাকে কি বলিস খেয়াল আছে? চুলের জোটে টান লাগায় ধরুন ব্যথায় কুঁচকে গেল তিহু। তবুও অগ্নিচোখে বলল, জল পাঠা বলাটা কম হয়ে গেছে। জারজ, তোকে তো অন্য কিছু বলা উচিত ছিল, কাপুরুষ কোথাকার। এই কেউ লেবুর পানি আন। মার মনে হয় ক্লোরোফর্মের গন্ধে নেশা লেগে গেছে, মাথা কাজ করছে না, ভুলে গেছে কার সামনে কথা বলছে। তিহুর জন্য লেবুর পানি না এনে তোর জন্য এনার্জি ড্রিঙ্কস আন। গ্লুকোজ হলে ভালো হয়। মনে হয় তোর শরীরে পুষ্টির অভাব হয়েছে। না হলে কেউ একটা মেয়েকে এমন কাপুরুষের মতো অজ্ঞ করতে পারে না। বিশ্বাস কর, আমি ভাবতে পারিনি কেউ কোনোদিন আমাকে কিডন্যাপ করবে। আর যদিও করে তাহলে একটা আশা ছিল, কিডন্যাপ করবে মুভি স্টাইলে। প্রথমে আমার সামনে একটা ব্ল্যাক মাইক এসে থামবে আর আমার হাত টানবে, আমি না করব। কিন্তু তারা জোর করে তুলে আনবে। তা তো হলো না, পুরো কিছুতে পানি ঢেলে দিলি। ছ্যা, জীবনটাই বৃথা। তিহুর কথায় চুলের মুঠি ছেড়ে দিয়ে হাসলো পুরুষটি। মাইরি বলছি, তোকে আমার লাগবেই। এমন তেজ এখন কোথায় পাবো? কথার বাহার তো খুব তোর। মেরে দিলে মে দিল মে আজ জাল লাগ দিয়া তুফান কুইন, আই ওয়ান্ট ইউ। পুরুষটির এমন দলীয় লোকটিকে ডেকে বলল, যেখান থেকে পারিস কাজীকে ধরে নিয়ে আয়। এখন এই মুহূর্তে আমি বিয়ে করবো ওকে। তবু এই মেয়েকে আমার লাগবেই। ছেলেগুলি একে অপরের দিকে প্রশ্নার্ত দৃষ্টিতে তাকালো। এটা কি আসলেই তাদের ভাই? সে কোনোদিন বিয়ে করবে না বলেছিল, সে আজ কি বলছে? যার কাছে মেয়ে মানে মন ভোগ করা ছাড়া অন্য কিছু না, সেই পুরুষটি নাকি বিয়ে করবে। বিশ্বাস হলো না ছেলেগুলোর। অতঃপর একে অপরের দিকে তাকালো। এমন ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে পুরুষটি বলল, কি বললাম? কথা কানে যাচ্ছে না? এক্ষুনি মানে এক্ষুনি। ছেলেগুলো, আচ্ছা ভাই বলে বাইরের দিকে পা বাড়ালো। পুরুষটি অদ্ভুত দৃষ্টি মেলে চেয়ে রইল তিহুর পানে। কে জানে তাতে কি আছে, হিংস্রতা নাকি মুগ্ধতা।